নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৮ আসামি খালাস। রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলা, পর্যবেক্ষণ আদালতের। তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। আত্মপ্রকাশের আগেই নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বিরোধ। অন্তর্কোন্দল নয়, প্রতিযোগিতা বলছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকে আমরা ফোকাস করতে চাই। সবাই সবার মতামত পেশ করতেছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই। আওয়ামী লীগের মতো দল নির্মূল করা উচিত বললেন আসিফ মাহমুদ। নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার সহ ৬ দাবিতে অবরুদ্ধ ভিসি। ক্লাস পরীক্ষা বন্ধ, থমথমে ক্যাম্পাস। স্বাগত। এখন ঢাকা পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ জনকেই খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। আসামিপক্ষের শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত রায়ের এদিন নির্ধারণ করেন। আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে তার পক্ষে হাজিরা দেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। এর আগে গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৩ সালের ১৯ মার্চ এই মামলায় অভিযোগ গঠন করেন আদালত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই ৩৯ জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত ১৬ বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশেষ জজ আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আদালতের পর্যবেক্ষণে কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন। উজ্জ্বল, আমি যদি প্রথমেই বলি, আদালত এই মামলার পর্যবেক্ষণে বলেছে যে এই মামলাটি পুরোটাই রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা। এই মামলাটি ২০০৭ সালে দুদক দায়ের করেছিল তেজগাঁ থানার একটি মামলা, অর্থাৎ কানাডার প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ লেনদেন, রাষ্ট্রের ১৩,০০০ কোটি টাকা আত্মসাধন ও ক্ষয়ক্ষতির কারণে বেগম খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে দুদক মামলা করেছিল ২০০৭ সালে তেজগাঁ থানায়। পরবর্তীতে এই মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল আদালতের কাছে। যদিও আদালত ৮ জনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল। সেই মামলায় ১৬ বছর পর আজকে রায় হয়েছে। সেই রায়ে বেগম খালেদা জিয়া সহ বাকি যে ৮ জন আসামি সকলকেই খালাস দিয়েছেন। এবং খালাস দেওয়ার পর এখানে প্রতিক্রিয়া জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী যিনি রয়েছেন আমিনুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার পক্ষে তিনি হাজিরা দিয়েছেন, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় দেশের বাইরে রয়েছেন, যার কারণে তার আইনজীবীরা এখানে হাজিরা দিয়েছেন। এবং তার আইনজীবীরা বলেছেন এই মামলাটি পুরোটাই উদ্দেশ্যপ্রণীতভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার আমলে তত্ত্বাবধায়ক সরকারকে কাজে লাগিয়ে এবং বিশেষ করে দুদকের যে কর্মকর্তা রয়েছে তাদেরকে কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল। সে মামলায় যে মোট ৬৮ জন স্বাক্ষর রয়েছে রাষ্ট্রপক্ষে, তাদের মধ্য থেকে মাত্র ৩৯ জন সাক্ষ্যকে হাজির করতে পেরেছিল রাষ্ট্রপক্ষে। এবং এখানে আমরা দেখেছি যে এই আসামিপক্ষের আইনজীবীরা, অর্থাৎ বেগম খালেদা জিয়া সহ যে বাকি ৮ জন আসামিপক্ষের যারা আইনজীবী রয়েছেন, তারা বিভিন্ন সময় বলেছেন যে এই যে ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন তারা কেউ বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করেনি বা তার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা তুলেননি। যার কারণে এর আগেও আমরা দেখেছি যে যুক্তিতর্ক উপস্থাপনের সময় ছিল এর আগের তারিখে, তখনও যারা আসামি যারা ছিলেন বা যারা অভিযোগকারী ছিলেন বা সাক্ষী যারা ছিলেন তারা কেউ অভিযোগ করেনি। যার কারণে আজকের এই দিনটি নির্ধারণ করা ছিল রায়ের, এবং আজকে সকালেই এটি রায় হয়েছে, সকলকে খালাস দিয়েছেন। এবং এখানে যারা বিএনপির আইনজীবী রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আওয়ামী লীগ তার ফেসিবাদী কায়েম করার জন্য বা বেগম খালেদা
খালেদা জিয়াকে নানাভাবে রাজনৈতিক হয়রানি করার জন্যই এই মামলাটি দেওয়া হয়েছিল। এই মামলার কোনো ভিত্তি ছিল না বলেও বলছেন, এবং এছাড়া দুদকের যে তৎকালীন অফিসাররা বা কর্মকর্তা রয়েছেন তাদেরকে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। এদিকে নাইকো দুর্নীতি মামলায় রায়ের বিষয়ে উচ্চ আদালতে কথা বলছেন ব্যারিস্টার কায়সার কামাল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। যদিও অ্যাটর্নি জেনারেলের কোনো ধরনের কোনো এখতিয়ার ছিল না, এবং এই মামলায় আমরা বিভিন্ন সময় মহামান্য আদালতে এসে দেখিয়েছি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট, সেইটাকে শুধু অব্যাহত করেছিলেন। কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী, দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন, তারই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল। দীর্ঘদিন পরে আমরা তৎকালীন সময়ে বলেছিলাম দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেতেন। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। দেখুন, আসলে এই বিষয়টা হচ্ছে কি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিম তৎকালীন প্রধান শেখ হাসিনার নির্দেশে এবং তত্ত্বাবধানে এমন অনেক মামলা দায়ের করা হয়েছে যেই মামলাগুলোর আইনগত কোনো ভিত্তি ছিল না। তাদেরকে নানাভাবে নাজেহাল করা হয়েছে। অফকোর্স অ্যাজ এ লয়ার আমরা এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করছি এবং যথাসময়ে এই ধরনের পলিটিক্যাল পারসিকিউশন এবং ম্যালিশিয়াস প্রসিকিউশন যেগুলো ছিল তার ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিব। রাইট, দেখুন আসলে তৎকালীন সময়ে আনফরচুনেটলি দেশের আইন আদালত দুঃখজনকভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল। দেশ ছিল একটা, শেখ হাসিনা ওয়াজেদের পার্লামেন্ট ছিল রাবার স্ট্যাম্প। ঠিক আদালতকেও ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। তারই ফলশ্রুতিতে শেখ হাসিনা ওয়াজেদ ওনার বিরুদ্ধে অভিযোগ যা ছিল তা খারিজ করে দিলেন, বাতিল করে দিলেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার সময় যে কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটা শুধু পারফর্ম করছিলেন। তার জন্য বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন আদালতের কাঠগড়ায় হাজিরা দিতে হয়েছিল এবং সেটা করা হয়েছিল অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে। শেখ হাসিনার যে রাজনৈতিক স্কিম ছিল, নীল নকশা ছিল, তা বাস্তবায়নের জন্যই বেগম খালেদা জিয়াকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। নাইকো মামলার বিষয়ে কথা বলছিলেন আইনজীবী কায়সার কামাল। সরাসরি ছিলাম সেখানে। চলতি সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত এই দলের আদর্শ হবে মধ্যম পন্থার। চর্চা হবে গণতন্ত্র ও জবাবদিহিতা। তবে আত্মপ্রকাশের আগেই দলটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের দাবি এটি অন্তর্কোন্দল নয়, বরং নেতৃত্বের প্রতিযোগিতা। এদিকে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শিক্ষা নিয়ে নতুন দলকে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের। আরও জানাচ্ছেন হাজিব বিল্লাহ। দীর্ঘদিনের ফ্যাসিবাদী ব্যবস্থার কবল থেকে মুক্ত হতে লাখো প্রাণ যেদিন এক হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, সেদিন ঘোষণা হয় এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। তার এক মাস পর সেই শহীদ মিনার থেকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের সমন্বয়ে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করার লক্ষ্যে গঠিত এ কমিটিতে যোগ দেয় গণতান্ত্রিক ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, রাষ্ট্রচিন্তা, ছাত্র মজলিস, এবি পার্টি, ইসলামী ঐক্যজোট, কওমি অনুসারী শিক্ষার্থী সহ বিভিন্ন সমাজকর্মী ও পেশাজীবী।
অভ্যুত্থানের চেতনা ধারণ করে এই প্ল্যাটফর্ম থেকে আগামী সপ্তাহে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এক রাজনৈতিক দল। সংগঠনটির নেতারা বলছেন, ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক নয়, বরং দায় ও দরদের রাজনীতি হবে বাংলাদেশ পন্থাকে সামনে রেখে। বাংলাদেশের মানুষ তারা পাহাড়ে বাস করুন আর সমতলে বাস করুন, সকলের মধ্যে যাতে বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকেই আমরা ফোকাস করতে চাই। 15 সালের ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন এবং একই সাথে আপনার কোটা সংস্কার আন্দোলন এবং সর্বশেষ কিন্তু এই ফ্যাসিবাদের পতনটা 2024 সালে ছাত্রদের এবং নিরপেক্ষ ব্যানারে হয়েছে। অর্থাৎ সোসাইটির মধ্যে কিন্তু গত 10 বছর একটা প্রজন্মের মধ্যে কিন্তু আপনার নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। তবে যাত্রা শুরুর আগে সম্প্রতি দলটির নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে। নতুন দলের আহ্বায়ক হিসাবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে সবার পছন্দ হলেও বাকি 3 শীর্ষ পদ নিয়ে ছাত্রশক্তি, ছাত্র শিবির ও বামপন্থা সহ কয়েকটি বলয় তৈরি হয়েছে। এসব পদের জন্য আলোচনায় আখতার হোসেন, সাবেক শিবির নেতা আলী হাসান জোনায়েদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। তবে বিভক্তি নয়, বরং এটি গণতন্ত্রের সৌন্দর্য বলে মত সংগঠনটির নেতাদের। যেহেতু একেবারেই কোর স্টেক হোল্ডার হলো ইসলামী ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র শক্তি, সো এই জন্য এরা যখন আবার নিজেদের মধ্যে হলো কার কি ভূমিকা ছিল আলোচনায় আসছে, তখন এটাকে মনে হচ্ছে যে আসলে খুব বড় ধরনের একটা কেওয়াস তৈরি হয়েছে। এখন যে দলটা হচ্ছে, যেটাকে বলে বঙ্গীয় বদ্বীপের রাজনীতি করব, অর্থাৎ আমরা এই মাটির রাজনীতিটা করব, দায় ও দারদের রাজনীতি, এখন সেই জায়গা থেকে হলো অন্যরাও আরও যদি কেউ মনে করে তারা আর একটা হলো ভালো আর একটা ইডিওলজি আছে, তার সে আরেকটা ইডিওলজি নিয়ে তারা যদি সে নেতৃত্ব থাকে আরেকটা রাজনৈতিক দল গঠন করতে পারে। সামনে দিকে ছাত্রদের নেতৃত্বে একাধিক পার্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং একটা পার্টি হচ্ছে, যেহেতু আমাদের নিউ পার্টি, সকলের কথা বলার একটা সুযোগ আছে এবং সকলেই তার যে স্ট্রিক্টটা সেই স্ট্রিক্টটা ক্লেম করতে পারে। খুনি হাসিনার বিরুদ্ধে উই আর ইউনাইটেড। তবে এখন এই 24-এর পরে আমাদের সুযোগটা পেয়েছি, সবাই সবার মতামত পেশ করতেছে। আমাদের মধ্যে ফেসবুকে হচ্ছে, কথা হচ্ছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই। রাজনীতিতে টিকে থাকতে হলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, লোভ লালসার ঊর্ধ্বে ত্যাগের মানসিকতা রাখার পাশাপাশি ঢাকা কেন্দ্রিক রাজনীতি থেকে সরে আসার পরামর্শ এই রাষ্ট্রবিজ্ঞানীর। শুরু থেকেই কোনো ইমেজ সংকটের পড়েন, তাদের ইমেজ নিয়ে যদি জনমনে প্রশ্ন থাকে, জনগণের কাছে পৌঁছতে পারবে বলে মনে হয় না। সুতরাং একটা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে একদল আদর্শবাদী নেতৃত্বের প্রয়োজন রয়েছে, যারা তাদের আদর্শের প্রতি অবিচল থাকবেন, কমিটেড থাকবেন এবং তারা যে কোনো পর্যায়ে যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে তারা প্রস্তুত থাকবেন। নতুন রাজনৈতিক দলের কাছে জনগণের প্রত্যাশা কেমন, এ নিয়ে জনমত জরিপ আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে 5ই ফেব্রুয়ারি। এখন পর্যন্ত এই জরিপে অংশ নিয়েছেন 2 লাখের বেশি মানুষ, আর ইতোমধ্যে গঠন হয়েছে 3 শতাধিক থানা কমিটি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, বহিষ্কার ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে প্রায় 18 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করা হয়েছে ভিসিকে। এদের বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। গতকালের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাস জুড়ে এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি এখন কেমন আর কি বলছেন শিক্ষার্থীরা? উজ্জ্বল, আসলে গতকালকে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যে ছাত্র দলের কিছু নেতাকর্মীদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারপর থেকে কিন্তু বেশ উত্তপ্ত রয়েছে এই কুয়েট চত্বর এবং কুয়েটের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসটি। এখানে আমরা কিন্তু এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে রয়েছি এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সবাই এখানে রয়েছে একসাথে, এবং এই যে চিকিৎসা কেন্দ্র, কিন্তু এখানে কুয়েটের যে চিকিৎসা কেন্দ্র সেই চিকিৎসা কেন্দ্রের সামনে আমরা রয়েছি এবং এখানেই কিন্তু এখানকার যে ভিসি তাকে কিন্তু এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শিক্ষার্থীদের একটাই কথা যে তাদের দেওয়া যে দাবিগুলো রয়েছে, তাদের যে সেই দাবিগুলো কিন্তু পূরণ করতে হবে। সেই দাবিগুলো যদি পূরণ করা না হয় তাহলে কিন্তু তারা ভিসির যে অবরুদ্ধ করে রাখা সেটাও ছাড়বেন না। তার পাশাপাশি শিক্ষা কার্যক্রম যেটি বিশ্ববিদ্যালয়, সেই শিক্ষা কার্যক্রমও কিন্তু তারা চালু করবে না। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে একজন শিক্ষক প্রতিনিধি এসেছিলেন শিক্ষক সমিতির, তিনি কিছুটা কথা বলেছিলেন, তবে তার কথা যুক্তিসঙ্গত না হয় কিন্তু সেই ছাত্রছাত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছেন।
এবং এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা সেটিও কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং সেখানে ছাত্রদের দাবি দাওয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা হবে। তবে ছাত্র সমাজ যারা রয়েছে এখানকার সাধারণ শিক্ষার্থীরা তাদের একটাই দাবি যে এই যে রাজনৈতিক যে পদচারণা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেটি একেবারেই বন্ধ করতে হবে। এর পাশাপাশি আরও 5টি কিন্তু দাবি তাদের রয়েছে, মোট 6টি দাবি কিন্তু তারা করছেন এখনো পর্যন্ত এবং সেই দাবিগুলো তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও জানিয়েছেন, প্রশাসন কর্তৃপক্ষকেও জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশিরভাগ দাবি পূরণ করার আশ্বাস দিলেও ভিসি এবং প্রভিসি যারা রয়েছেন তারা কিন্তু পদত্যাগ করতে রাজি হননি এবং সে কারণে কিন্তু তারা কিন্তু বেশ এখানে অনেক কথাই বলেছেন এখানকার শিক্ষার্থীরা। এবং আমরা একটা বিষয় কিন্তু এখানে জানতে পেরেছি যে খুলনা এই কুয়েটের যে চত্বর রয়েছে, কুয়েট চত্বরে কিন্তু এখন বেশ সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি বিবৃতি দিবেন তাদের পক্ষ থেকে, তারা এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি সব মিলিয়ে বললে চলে যে খুলনার যে এই কুয়েট ক্যাম্পাস রয়েছে, কুয়েট ক্যাম্পাস বেশ উত্তাপ কিন্তু রয়েছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে চরমে পৌঁছেছে উপাচার্য ও উপ উপাচার্যের বিরোধ। প্রকাশ্যে কথা বলছেন পরস্পরের বিরুদ্ধে। এরই মধ্যে ভিসির বিরুদ্ধে দায়িত্ব না দেবার ও কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন প্রভিসি। এদিকে ভিসি বলছেন তাকে সরিয়ে দেবার জন্য চলছে ষড়যন্ত্র। এই অবস্থায় প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ক্ষতিগ্রস্ত হবার শঙ্কা তৈরি হয়েছে। আমিনুল ইসলামের ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি এবং ট্রেজারার তিনজনই 5 আগস্টের পর নিয়োগ পান। তবে মাত্র 3 মাসের মধ্যেই ভিসির সাথে প্রভিসি, ট্রেজারার এবং শিক্ষকদের একাংশের সম্পর্ক তেতো হয়ে গেছে। প্রভিসির অভিযোগ তাকে কাজ করতে দেন না ভিসি। একাডেমিক অগ্রগতি জানার জন্য চেয়ারম্যান মহোদয়কে ছোট্ট একটা চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। এই চিঠি আমার দপ্তর থেকে যাওয়ার পরে মাননীয় উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার মহোদয় আমাদের চেয়ারম্যান মহোদয়কে যে চিঠি দিয়েছেন যে এটা বিধি বহির্ভূত। প্রায় একই ধরনের অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। জানালেন ভিসির সঙ্গে কথা বলারই সুযোগ পান না তিনি, আর তাতে বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ, লেনদেন সহ অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছ থেকে আমি যদি পার্সোনালি কখনো কোনো ফাইলের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের দরকার হয়, তার কাছে আলোচনা করার দরকার হয়, তার কাছে সরাসরি সাক্ষাৎ পাওয়া যায় না, কথা বলা যায় না। গত 5 মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যক্রম ও কর্মকাণ্ডে অসন্তুষ্ট শিক্ষকদের একাংশ। প্রতি 3 মাসে একটি সিন্ডিকেট সভার আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও তা করা হয়নি। নিয়ম কানুনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখানোর কারণে, বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী না চালানোর কারণে বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আপনার ছাত্র শিক্ষার্থীদের মধ্যে আসলে একটা ক্ষোভের বহিঃপ্রকাশই আছে। ভিসি, প্রভিসি, ট্রেজারার শিক্ষকদের দ্বন্দ্বের রেশ ছড়িয়েছে শিক্ষার্থীদের মাঝেও। এর ধারাবাহিকতায় গত 14 ফেব্রুয়ারি ভিসির বাসভবনের গেট ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে 17 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেছে বেছে আওয়ামী ফ্যাসিস্টদের এখানে বিভিন্ন দপ্তরে নিয়োগ দিয়েছেন। অনেক সুবিধায় আমরা বঞ্চিত, আমাদের টিচার সংকটের জন্য আমাদের ক্লাস হইতেছে না। যখন আমরা এই ব্যাপারগুলো বলি সেইগুলো কখনো কর্ণপাত করে না। এদিকে ভিসির দাবি, যারা স্বার্থ হাসিলের সুযোগ পাচ্ছেন না তারা ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ তার। এখানে বহিঃশক্তির এক ধরনের কাজ চলছে, একটা গভীর ষড়যন্ত্র চলছে। কারণ তা নইলে আমার বিরুদ্ধে লাগবার কোনো কারণ নেই। আমি বাংলাদেশের একমাত্র মহিলা ভাইস চ্যান্সেলর এবং আমার বিশ্বাস আমার শিক্ষার্থীরা আমাকে সেই রকম ভালোবাসেন, অধিকাংশ শিক্ষক আমাকে সেরকম ভালোবাসেন। নানা কারণে বছরের বিভিন্ন সময় আন্দোলন চলে বরিশাল বিশ্ববিদ্যালয়। এতে পড়াশোনা এবং গবেষণা সবই বাধাগ্রস্ত হয়। এর নেতিবাচক প্রভাব পড়ে ফলাফলে। বর্তমান ভিসির মন্তব্য ও নানা কার্যক্রম নিয়ে তৈরি জটিলতা, এ কারণে দ্রুত সমাধান চান সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।
আরএফএল ওয়াটার পাম্পের অটোথার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আওয়ামী লীগের মতো দলকে শুধু নিষিদ্ধই না, নির্মূল করা উচিত, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে আদমজী ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিখাচ্ছে ওরা যেন কিভাবে পারে। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিয়ে পুলিশের মোরাল ব্রেক করা হয়েছে, তারপরে সেই পুলিশ মাঠে গিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন এবং এক ধরনের চ্যালেঞ্জ। তারপরে আমরা চেষ্টা করছি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজের মাধ্যমে এবং নতুন করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে পুলিশকে জনবান্ধব করার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহের মূল পাইপলাইন। এতে প্রায় অর্ধেক শহরে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে, যেটি মেরামতে সময় লাগবে 2 থেকে 3 দিন। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন পাইপলাইন মেরামত করতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই সময়ে নগরবাসীকে কিভাবে পানি সরবরাহ করবে ওয়াসা? উজ্জ্বল, মূলত গত পরশুদিন রাতে পাইপলাইনটি ফেটে যায় এবং তারপর থেকেই মূলত পাইপলাইনে পানির যে সরবরাহ সেটি অনেকটা বন্ধ হয়ে পড়ে এবং মূলত গতকাল গত পরশুদিন যে রাতে পানির পাইপলাইন ফেটে যায় তারপর থেকেই কাজ করা শুরু করে চট্টগ্রাম ওয়াসা। কিন্তু যেই জায়গায় পাইপলাইনটি আসলে ফেটেছে সেই জায়গায় জমে থাকা পানি বের হওয়ার কারণে আজকে পর্যন্ত তারা খুব একটা কাজ শুরু করতে পারেনি। মূল কাজ আজকে সকালে সেই ফুটো দিয়ে পানি যাওয়া বন্ধ হয়, এরপরেই মূলত তারা মূল কাজে হাত দেন। আমরা এখন যেখানে আছি সেটি নগরীর অক্সিজেন কোয়াইশ এলাকার খাল। এখানে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় মূল যে পাইপলাইন 48 ইঞ্চি ব্যাসের যে পাইপলাইন, যেটি রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্পের পানি শহরে সরবরাহ করতে অর্ধেক এলাকা জুড়ে, সেখানে বড়সড় একটি ফুটো আমরা লাইনে দেখতে পাচ্ছি এবং ওয়াসার কর্মকর্তারা বলছেন এটি 10 থেকে বাই 8 ইঞ্চির একটি ফুটো এখানে হয়েছে এবং এটি মেরামতের জন্য যে সরঞ্জাম বা যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো এখন তারা মূলত জোগাড় করার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে অন্তত আজকে দিন সময় লাগবে যদি তারা সরঞ্জাম পেয়ে যান, নতুবা আগামীকাল পর্যন্ত তাদের সময় লাগতে পারে এবং তারা দিনরাত আসলে কাজ করছেন। এখানে মাটি সরানো, তারপর এখানে পাইপলাইনের উপর আমরা দেখতে পাচ্ছি বেশ শক্ত পাথরের স্তর রয়েছে, সিমেন্ট ঢালাই করা, সেই স্তরটিও সরানোর কাজ তাদেরকে করতে হবে। এরপরে মূলত পাইপলাইনের যে কাজ সেটি শুরু করবেন। এই পাইপলাইন দিয়ে প্রতিদিন ওয়াসার কর্মকর্তারা বলছে প্রায় 14 কোটি লিটার পানি সরবরাহ করা হয়। ওয়াসার যে পানি সরবরাহ করে নগরীতে সিস্টেম লস 15% বাদ দিলে প্রায় 35 কোটি লিটার পানি সরবরাহ হয়। এই পাইপলাইন দিয়ে মূলত হালিশহর, দেওয়ানহাট, আগ্রাবাদ, বড়পোল, নয়াবাজার এবং চকবাজার, অক্সিজেন, মুরাদপুর এই এলাকাগুলোতে পানি সরবরাহ করা হয়। প্রায় অর্ধেক নগরীতে পানি যায় এই পাইপলাইন দিয়ে। মূলত ওয়াসার কর্মকর্তারা এখানে আমরা দেখছি যে বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে প্রতিনিয়ত আসলে ফোন আসছে, প্রতি মিনিটে 2-3টি করে তাদের কাছে ফোন আসছে যে পানি পাওয়া যাচ্ছে না। মূলত এই মুহূর্তে নগরবাসীকে বিকল্প উপায়ে, এই পুরো এলাকায় আর নগরবাসীকে বিকল্প উপায়ে পানি সংগ্রহ করতে হবে। মূলত যদি আমরা গৃহ গণনা কর্মসূচির কথাও যদি ধরি, তারা 2022 সালের যে হিসাব সেখানে নগরীর জনসংখ্যা দেখানো হয়েছে প্রায় 32 লাখের মতো, সেই হিসাবে প্রায় 16 লাখ মানুষ পানির এক ধরনের সংকটের মধ্যে পড়বেন। তো ওয়াসার কর্মকর্তারা বলছে যে এই লাইনটি ঠিক করার পরও তাদের অন্তত 4 থেকে 5 দিন সময় লাগবে পানি সরবরাহ স্বাভাবিক করতে। এই সময় পর্যন্ত তারা মূলত নগরবাসীকে বিকল্প উপায় খোঁজা এবং ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন। উজ্জ্বল, চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহের মূল পাইপলাইন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। বইমেলার ভেতরেও সামনে হরেক রকমের পণ্য নিয়ে বসেছে হকাররা। ফুচকা, চটপটি থেকে শুরু করে পান সুপারি সবই মিলছে মেলাতে। প্রবেশ পথে হকারদের জটলায় ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। বাংলা একাডেমিও যেন নীরব দর্শক। আর জানাচ্ছেন শাহাদাত অব্র।
হরেক রকমের খেলনা থেকে ঘরের আসবাবপত্র, কি নেই এখানে? দেখে মনে হতেই পারে এ যেন বাণিজ্য মেলা। ঝালমুড়ি, ফুচকা, চটপটি থেকে পান, জর্দা, সুপারি, কি লাগবে সব মিলছে বইমেলার ভিতরেই। বইমেলার ফুড কর্নার থাকা সত্ত্বেও হকারদের দখলে বইমেলা, যার যা খুশি তাই করছেন এই আসরে। এ যেন হকারদের মেলা। তারা বলছেন বেশি টাকার আশায় ঢুকে পড়েছেন এই বইমেলাতেই। বিক্রি করতে হয়, কারণ আমরা বাড়াতে বেচতে পারি না। বাইরে বিক্রি করলে বেশি বিক্রি হয় না, ভিতরে একটু বিক্রি করলে ভালো হয়, মানে বেশি বিক্রি করেন যা। ও 1000-4000। ভিতরে ঢুকি লোভে বেচা কিনি ভালো দিকে এখানে। লেখক প্রকাশকরাও তাই প্রশ্ন তুলেছেন বাংলা একাডেমির এই আয়োজনের আইন শৃঙ্খলা নিয়ে। মেট্রো থেকে সোজা মেলার ভিতরে যাবে সহজ একটা রাস্তা, এইখানে অন্তত হকারদের ঢুকতে দেওয়া উচিত ছিল না। এটা কিন্তু এই এরিয়ার বাইরে থাকা উচিত ছিল এবং বাইরে থাকতো প্রতি বছর। এবছর কিন্তু বাংলা একাডেমির চোখের সামনে যেটা ঘটতেছে এটা বাংলা একাডেমি খেয়াল করতেছে। অন্যদিকে পুরনো তেলে খুব মন দিয়ে চলছে ভাজা পোড়া বানানোর কাজ। বইমেলার সোহরাউদ্দি উদ্যানের গেটের সামনে চলছে মহাযজ্ঞ। বইমেলার প্রবেশপথ প্রায় বন্ধ করে দিয়ে চলছে হকারদের বেচা বিক্রি। যারা যাতায়াত করছেন তারা পড়ছেন বিপাকে। দর্শনার্থী বা বইমেলাতে যারা আসেন তাদেরও হচ্ছে এখানে এক ধরনের যানজট তৈরি হচ্ছে, আবার বইমেলার প্রয়োজনীয় গাড়িগুলো যেগুলো ঢুকার চেষ্টা করতেছে সেটাও একটা ধরনের বাধা সৃষ্টি করছে। বিভিন্ন গেটের সামনে এই যেগুলো হচ্ছে জ্যামজট করতেছে, পরিবেশটা মানে বইমেলার মানে সৌন্দর্যটাই নষ্ট করতেছে। আর গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী হকারদের সরাতে চেষ্টা করে, তবে তখনও চলে চোর পুলিশ খেলা। একদিক দিয়ে সরালে অন্য দিক দিয়ে হাজির তারা। গণমাধ্যম কর্মী যারা রয়েছে তাদেরকে দেখা মাত্রই তাদেরকে সরিয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, কিন্তু তাদের সামনেই কিন্তু তারা বিক্রি করছে, কিন্তু তারা কিছু বলছে না। বইমেলার শৃঙ্খলার বিষয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে দায় স্বীকার করলেও আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির ব্যাপারটিও উঠে আসে বাংলা একাডেমির মহাপরিচালকের বক্তব্যে। আপনি একদম ঠিক বলেছেন যে আমরা এই ব্যাপারে ব্যর্থ হয়েছি। আমরা 1 তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন অনবরত আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে মিটিং করে যাচ্ছি, ফোনে আলাপ করে যাচ্ছি, সরাসরি সাক্ষাৎ করছি, তারা এখানে আসছেন, আমাদের লোক যাচ্ছে, কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমরা খুব সফল হইনি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বারবার কথা দেওয়া সত্ত্বেও এই কাজটা আমাদের জন্য অথবা তাদের নিজেদের জন্য, কারণ এটা তাদের দায়িত্ব, করে উঠতে পারেনি। পুলিশ ও আনসার বাহিনী যেখানে হকার মুক্ত করার কথা, সেখানে দেখা মিলল তারাই তাদের ক্রেতায় পরিণত হয়েছে। বইমেলার রাস্তাগুলো ঠিক হকারদের দখলে চলে গেছে বলা গেলেই চলে, কারণ এখানে এসে দেখতে পেলাম যে প্রবেশপথ সেখানেও যেন হকারদের ছড়াছড়ি। আর বাংলা একাডেমি যেখানে নিয়ন্ত্রণ করার কথা ছিল এই হকারদের, সেখানে পুরোপুরি দর্শকের ভূমিকায় চলে গেছে বাংলা একাডেমি, সেটা কিন্তু বলাই চলে। শাহাদাত অভ্র, এখন ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বেপরোয়া সাদা মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার। সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়ে থাকলেও ভোরের নির্জনতার সাথে সাথেই তাকে উদ্ধার করা হয়নি। দুমড়ে মুচড়ে যায় সেই সিএনজিটি। পুলিশ বলছে দায়ী যানবাহনটি চিহ্নিত করা হবে এবং নেওয়া হবে চালকের বিরুদ্ধে ব্যবস্থাও। কুমিল্লার পদুয়ার বাজারের দুর্ঘটনাস্থল ঘুরে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দ্রুতগামী যানবাহনের গন্তব্যে যাওয়ার প্রতিযোগিতা চলে এখানে। চালকের অসতর্কতা মুহূর্তেই বড় দুর্ঘটনার কারণ এই মহাসড়কে। রোদ বৃষ্টি সহ নানা জটিলতা সয়ে কৃষকের উৎপাদিত এই সবজি এবার যাবে ভোক্তার হাতে। গেল 14 ফেব্রুয়ারি শুক্রবার ভোর 6টা, ভোরের আলো কেবল ফুটছিল তখন। রাজশাহী থেকে নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পথে পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় বাস থেকে নামেন এখন টিভির রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা। স্বামী সৈকত সহ একটি সিএনজি অটোরিকশায় ওঠা মাত্রই পেছন থেকে ধাক্কা দেয় একটি সাদা মাইক্রোবাস, আর তখনই সিএনজি থেকে ছিটকে মহাসড়কে পড়েন মাসুমা, তার স্বামী ও সিএনজি চালক। রাস্তায় কোনো পথচারী না থাকলেও অদূরে দুটি দোকান থেকে ঘটনা প্রত্যক্ষ করেন রুহুল আমিন ও রাসেল। সকাল 6টা 40-এ
মানে এখানে একটা ঘটনা হয়েছিল, মানে এখানে একটা লরি দাঁড়াতে ছিল, লরি দাঁড়ানোর পরে ওই দিকের থেকে একটা গাড়ি আছে সিএনজি, এদিকে তো একটা সিএনজির পিছনে আসছিল আপনার হাইসে ছিল, হাইসাই মারি দিচ্ছে। একটা গাড়ি লরি সাইডে দিয়ে খারাপ ছিল, তারপরে মনে করেন না আমরা এনে ছিলাম, এর মধ্যে হাই এক্সট্রা ঢাকা থেকে আইয়ে মারিয়ে দিচ্ছে পিছন দিয়া। এর মধ্যে একটা মহিলা ছিল, একটা পুরুষ নূরজান থেকে আইয়া সিএনজি ড্রাইভারে ডাক দিছে। এই বেশ কিছু সময় সড়কে পড়েছিল মাসুমা। এ সময় ঘাতক মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে দূরপাল্লার পরিবহনগুলো পদুয়ার বাজার থেকে বেশ দূরে যাত্রীদের নামিয়ে দেয় প্রায়ই দুর্ঘটনা ও ছিনতাইয়ের শিকার হন যাত্রীরা। এটা আপনার পদুয়ার বাজার বিশ্ব রোড সন্ধু হোটেলের অপর সাইডে গাড়িগুলো এখানে থামি যাত্রীগুলো নামায় দেয়। এখান থেকে নুরজানে যেগুলো হোটেল বেরোতে দেয় নুরজানেরগুলো নুরজানে চলে যায়। খোলা জায়গা জি পেছনে মার্কেট রাস্তার ভিতরে নামায় দেয়। গাড়িগুলা যে হোটেল নুরজানের অপর পাশে নামায়, তারা খোলা জায়গায় নামায় এবং কি ইউটার্নের একটু আগে দিয়ে নামায়, এমন একটা বিপদ সীমা জায়গা নামায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অনুসন্ধানে জানা যায় মাইক্রোবাসটি নতুন ও সাদা রঙের। জনৈক প্রবাসীকে নিয়ে মাইক্রোবাসটি ঢাকা থেকে ফিরছিল বলেও জানা গেছে। গাড়ির নম্বর প্লেটের শেষ 3 ডিজিট 485। এদিকে ঘাতক মাইক্রোবাস ও চালককে ধরতে তৎপরতার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। অধিক গুরুত্ব দিয়ে এই বিষয়টা দেখব, পাশাপাশি আমাদের অন্যান্য পুলিশের যে ইউনিট আছে জেলা পুলিশ, তারা হেল্প করবে। আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, ফলে কি ঘটনা ঘটছে, কোত্থেকে এর পিছনে অন্য কোনো দুরভিসন্ধি আছে কিনা, সকল বিষয়ে আমরা তদন্তের মাধ্যমে নিয়ে আসতে পারবো। সড়কে চালকের অসতর্কতা ও অদক্ষতায় যে তাজা প্রাণ ঝরে যায় তার দগদগে স্মৃতি বাকি জীবন বয়ে বেড়াতে হয় স্বজনদের। প্রতিদিন মাসুমার মতোই অনেক প্রাণ ঝরছে মহাসড়কে, তবুও ফিরছে না শৃঙ্খলা। ঘাতক চালককে দ্রুতই আইনের আওতায় আনা হবে এমন প্রত্যাশাই সবার। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। আলোচনায় ইউক্রেন না রাখার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করায় প্রেসিডেন্ট জেলেনস্কির উপর খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকেই দায়ী মনে করেন ডোনাল্ড ট্রাম্প। জানান চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সম্ভাব্য বৈঠকের কথা। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় আমন্ত্রণ না পেলেও বুধবারই সৌদি আরবে যাওয়ার কথা ছিল তুরস্ক সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শেষ মুহূর্তে স্থগিত হয় সফর। নতুন সময়সূচি অনুযায়ী আগামী 10 মার্চ রিয়াদে যাবেন তিনি। ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধবন্ধের আলোচনার বিরুদ্ধে বারবারই সোচ্চার জেলেনস্কি। গেল কয়েকদিনে হতাশা চেপে রাখার জোর চেষ্টা চালালেও মঙ্গলবার তুরস্ক সফরকালেই ক্ষোভ ঝাড়েন তিনি। বলেন, শেষ পর্যন্ত রাশিয়ার ইচ্ছেরই প্রতিফলন ঘটছে। Мені не все одно, щоб партнери про нас щось зайве подумали. А ми абсолютно чесні, відкриті. Я не хочу співпадінь. І тому я не поїду в Саудівську Аравію. Ми зв'язались з нашими партнерами в Саудівській Аравії. У мене хороші дуже. জেলেনস্কির এ বক্তব্যে চটেছেন ট্রাম্পও। যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনার প্রথম ধাপ শেষে যুদ্ধ শুরু এবং তা দীর্ঘায়িত হওয়ার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকেই দোষারোপ করেন ট্রাম্প। And I'm very disappointed. I hear that, they're upset about not having a seat. Well, they've had a seat for 3 years and a long time before that. This could have been settled very easily. Just a half-baked negotiator could have settled this years ago without the loss of much land, very little land, without the loss of any lives, and without the loss of cities that are just laying on their side. সাংবাদিকদের প্রশ্নের জবাবে চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। আহ্বান জানান ইউক্রেনে নির্বাচন দেয়ার। রাশিয়ার সাথে বৈঠকে ইউরোপের নেতাদের বাদ দেওয়ার কারণ হিসেবে দায়ী করেন তাদের শান্তিরক্ষী পাঠানোর মনোভাবকে। যুক্তরাজ্য, জার্মানি ও সুইডেন ইউক্রেনের শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে। জবাবে কোনোভাবেই প্রতিবেশী দেশে ন্যাটো সেনাদের উপস্থিতি মেনে নেবে না বলে সাফ জানিয়েছে রাশিয়া। তবে শেষ পর্যন্ত ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে যুক্তরাষ্ট্র আর ইউরোপকে এক হতেই হবে বলে জানিয়েছে জার্মানি। Einen Waffenstillstand, Frieden zu ermöglichen, das sollten wir nicht tun. Und es ist ein Land,
das auf alle Fälle in der Zukunft eine starke eigene Armee benötigt, die wir wahrscheinlich, weil sie von der Wirtschaftskraft des Landes nicht getragen werden kann, ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক অভিযানের 3 বছর পূর্ণ হবে আগামী সপ্তাহেই। এতদিন ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসলেও শান্তিরক্ষী পাঠালে এর মাধ্যমে ইউরোপ সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে, যা বিশ্বকে ঠেলে দেবে নতুন এক অনিশ্চয়তার দিকে। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 8 আসামি খালাস। রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলা, পর্যবেক্ষণ আদালতের। তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার সহ 6 দাবিতে অবরুদ্ধ ভিসি। ক্লাস পরীক্ষা বন্ধ, থমথমে ক্যাম্পাস। আওয়ামী লীগের মতো দল নির্মূল করা উচিত বললেন আসিফ মাহমুদ। নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলো সমাধান হওয়ার আগ পর্যন্ত। আত্মপ্রকাশের আগে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়ে বিরোধ। অন্তর্কোন্দল নয়, প্রতিযোগিতা বলছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ পন্থা এক মূল বিষয় হয়ে ওঠে, সে বিষয়টাকে আমরা ফোকাস করতে চাই। সবাই সবার মতামত পেশ করতেছে, ইন্টারনালি কেউ কারোর মধ্যে কোনো প্রবলেম নেই। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।